রেফারেন্স পাইছো কি? জি ম্যাম। আচ্ছা দেখো, তাহলে কম্পারেটর আমরা সেই সার্কিটটাকে বলবো যে সার্কিটটা হচ্ছে আমরা দুটো ইনপুট যদি দুটো ভোল্টেজ যদি ইনপুট হিসেবে দিই, তাহলে আমাদেরকে একটা কম্পারেটিভ রেজাল্ট আউটপুট হিসেবে দিবে। মানে আমরা হচ্ছে এই সার্কিট দিয়ে কোন ভোল্টেজটা বড়, আমরা যদি অ্যাজ এক্সাম্পল আমরা বলতে পারি, আমি যদি একটা পজিটিভ ভোল্টেজ দিই এবং একটা নেগেটিভ ভোল্টেজ দিই, তাহলে আমাকে এখান থেকে আইদার সে 1 অথবা 0 মানে অন অথবা অফ রেজাল্ট দিবে। যদি পজিটিভ ভোল্টেজটা বড় হয় তাহলে আমরা 1 পাবো, আর যদি নেগেটিভ ভোল্টেজটা বড় হয় তাহলে আউটপুট হচ্ছে 0 পাবো। এই ধরনের সার্কিটকে আমরা কম্পারেটর বলবো। কম্পারেটর সার্কিট গুলো ইউজ করা হয় কোথায়? এগুলো হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারে ইউজ করা হয়। এগুলো হচ্ছে আমরা কিছুক্ষণ পরে আজকে ক্লাসে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার করব। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এই ধরনের সার্কিটেও হচ্ছে ইউজ করা হয়। রিল্যাক্সেশন অসিলেটরেও আমরা হচ্ছে এই ধরনের কম্পারেটর সার্কিট গুলো পাবো। তো আরেকটা হচ্ছে সার্কিট করবো, এটা হচ্ছে রিজেনারেটিভ সার্কিট। রিজেনারেটিভ সার্কিটের নাম শুনলেই আমরা হয়তো কিছুটা বুঝতে পারছি যে একই সার্কিট থেকে আমি একই আউটপুটটাকে ইনপুট হিসেবে বারবার ইউজ করে যদি আমরা হচ্ছে একটা হায়ার গেইন বা একটা হায়ার হচ্ছে ভ্যালু সিগন্যাল পাই, এই ধরনের সার্কিটকে আমরা রিজেনারেটিভ সার্কিট বলবো। এটা তোমাদের হচ্ছে কি যেন ফাংশনটা ছিল, সিতে পড়ে আসতো, ভুলে গেছি ফাংশনটার নাম। ওই ফাংশনটার মতো কাজ করবে। রিভার্স কিছু একটা ফাংশন আছে যেখানে আমরা সিমিলার ইনপুট নিতাম, নাম কি মনে আছে কারো বলো তো? বাফার কি একই ইনপুট বারবার নিচ্ছি, আমি কেন মনে করতে পারছি না সার্কিটের নাম, ফাংশনটার নাম। আচ্ছা মনে পড়লে কোনো এক সময় বলবো। একই ইনপুট বারবার হচ্ছে ইনপুট হিসেবে দিব, যে আউটপুটটা পাবো সেটাকে আবার ইনপুট হিসেবে ফিড করাবো, যে আউটপুটটা পাবো সেটাকে আবার ইনপুট হিসেবে ফিড করাবো। ফাইনালি হচ্ছে আমরা একটা অ্যাম্পলিফাইড একটা হচ্ছে লার্জার একটা ইলেকট্রিক সিগন্যাল আউটপুট হিসেবে পাবো। ঠিক আছে, তো এই ধরনের সার্কিটকে আমরা রিজেনারেটিভ সার্কিট বলি। রিজেনারেটিভ সার্কিট গুলো ইউজ করা হয় হচ্ছে রেডিওতে, এটা হচ্ছে রিসিভার হিসেবে, বা আমরা যদি হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে রিজেনারেটিভ সার্কিট গুলো ইউজ করা হয়। এটাই ছিল লাস্ট টপিক আমাদের হচ্ছে এই এই স্লাইডটার কিছু অংশ যদি কেউ হচ্ছে গুগল বুক থেকে বই ফলো করো তাহলে চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11 পাবো। আর যারা স্লাইড ফলো করতে চাও শুধুমাত্র স্লাইড ফলো করলেও এক্সামে সব কোশ্চেন আনসার করতে পারবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের। আর ম্যাম কালকের ক্লাসের ভিডিওটা কি কালকের ক্লাসের এটা কালকে বুঝিনি, কালকের ক্লাসে রেকর্ডেড ভার্সন। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা দিয়ে দিবে। এখন আমি তোমাদেরকে কালকের ম্যাথ যাদের একটু প্রবলেম হচ্ছে ওটা একটু দেখাবো। সবার খাতায় তোলা আছে এটা? যাদের খাতায় তোলা নাই তারা একটু ফটাফট তুলে ফেলো। হ্যাঁ, যদি এরকম কেউ থাকো যে খাতায় এটা করা নাই তাহলে একটু তুলে ফেলো, আমি হচ্ছে সলিউশন দেখা দিচ্ছি। তোলা হয়ে গেলে আমাকে বলো। তোলা হয়ে গেলে আমাকে বলো। ম্যাম হয়েছে। আচ্ছা
সবাই দেখো এখানে হচ্ছে আমি একটু যদি অ্যানিমেট করে দিই, তাহলে সবাই দেখো এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে এই অংশটুকু, হ্যাঁ, একটা হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে ইনভার্টিং সার্কিট। দেখলে আমরা বুঝতে পারছি, দেখো পজিটিভ অংশটুকু হচ্ছে গ্রাউন্ড করা, এই অংশটুকু গ্রাউন্ডেড, সো এটা একটা ইনভার্টিং সার্কিট। আর এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি, দেখো দুটো দুটো ভোল্টেজ দেওয়ার মতো স্পেস, একটা হচ্ছে ভিএ যেখানে ইনপুট, আর একটা হচ্ছে ভি টু ইনপুট। তো আমরা হচ্ছে যখন সামিং অ্যাম্পলিফায়ার দেখছি তখন দেখছি যে যদি এরকম একের অধিক সংখ্যক হচ্ছে নোড কানেক্টেড থাকে এখানে, তাহলে এটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। তাহলে এই সার্কিটটার জন্য আমরা যদি একবার ইনভার্টিং এর ইকুয়েশন অ্যাপ্লাই করি, আরেকবার যদি সামিং এর ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে এটা সলভ করতে পারবো। তো যেহেতু আমরা ইনপুট দেখতে পাচ্ছি V1, দেখতে পাচ্ছি 250 কিলো ওহম, এখানে যে রেজিস্ট্যান্স 500 কিলো সবই দেয়া আছে, আর ইনপুট ভোল্টেজও দেয়া আছে V1 এবং V2, দেখো দুটোই দেয়া আছে, V2 ও দেয়া আছে, V1 ও দেয়া আছে। তাহলে আমরা প্রথমেই VA যেটা, এটাকে ক্যালকুলেট করতে দিই। এই VA তাহলে আমাদের V1 যেটা, এই এই ভোল্টেজের জন্য আউটপুটটা তাহলে আমাদের VA, রাইট? তাহলে আমরা আগে আউটপুটটা ক্যালকুলেট করব। যে আমি একটা ওয়ার্ড ফাইলে চলে যাই। আচ্ছা, আমি সার্কিটটা ড্র করছি না, জাস্ট ইকুয়েশন লিখতেছি, হ্যাঁ, তোমরা আমাকে হচ্ছে ভ্যালুগুলো বলো। তো দেখো এটা হচ্ছে একটা ইনভার্টিং সার্কিট। ইনভার্টিং এ সবাই একটু খাতা উল্টাও আর আমাকে বলো যে ইনভার্টিং এর আউটপুটটা আমরা কিভাবে লিখতাম। সবাই নিজেদের খাতা উল্টে জাস্ট দেখে নিতে বলো। ইনভার্টিং যখন সার্কিটটা ছিল সেটার ম্যাম ম্যাম আউটপুট রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স ইনটু যেহেতু এটা ইনপুট ভোল্টেজ। আমরা ভিএ লিখছি, ভিএ এবং এটা ইনভার্টিং, সো আমরা মাইনাস দিচ্ছি। মাইনাস যদি না দাও তাহলে কখনো ইউজ করবে না, মাইনাস যদি দাও তাহলে এখানে মাইনাস ইউজ করবা। তো আমাদের এটা ছিল যে আউটপুট রেজিস্ট্যান্স, আমি একদম এটাই লিখে দিই, আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই আমাদের রেজিস্ট্যান্স। এটার সাথে আমরা গুণ করব হচ্ছে ইনপুট ভোল্টেজটা। ইনপুট ভোল্টেজ এটা ছিল আমাদের যদি ইনভার্টিং সার্কিট হয় তার ইকুয়েশন। তাহলে আমরা এখানে ভ্যালু বসাই দিই। আমাদের আউটপুট রেজিস্ট্যান্সটা কত বলো তো? সবার খাতে সার্কিট ড্র করা আছে। ম্যাম 500 কিলো ওহম। 500 কিলো। আর ইনপুট রেজিস্ট্যান্সটা কত? ম্যাম 250 কিলো ওহম। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, এক্সামে যখন কোশ্চেন হবে এই দুটোই কিন্তু কিলো ওহমে দেয়া আছে, হ্যাঁ, তো দুটোই কিলো ওহমে দেয়া আছে, আমাদের নতুন করে কিছু লেখার দরকার নেই। কিন্তু যদি এক্সামে থাকে যে ম্যাম কাটাকাটি যাবে, 500 এ যদি কিলো ওহম থাকে আর 250 তে যদি কিলো ওহম থাকে, তাহলে কিন্তু অবশ্যই 500 এর সাথে 10 কিউব গুণ করে নিবা, ঠিক আছে? তো এরকম ছোট ছোট ট্রিক্স কিন্তু এক্সামে থাকবে, অনেকেই ভুল আনসার করতে পারো, এগুলা একটু চেক করে যখন আনসার করবা এগুলা একটু চেক করে আনসার। ম্যাম যদি স্যার ভুল আমি একটু হয়ে আবার যায় বলেন। একক, তাহলে কি ম্যাম? সাপোজ এটার একক কিলো ওহম। আমি এখান থেকে এটা একটু বসাই দিই। আচ্ছা, আমি ওয়ার্ড ফাইলে যে লিখছি এটা তো সবাই দেখতে পাচ্ছ নাকি? ইয়েস ম্যাম। আচ্ছা, ধরো 500 কিলো ওহম আর 250 সাথে দেয়া আছে শুধু ওহম, 250 সাথে দেয়া আছে শুধু ওহম, তাহলে কিন্তু তাহলে দেখো আমরা যদি এখন শুধু 500/250 লিখি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আমাদেরকে আমরা আইদার দুটোই কিলো ওহমে নিয়ে আসবো অথবা দুটোই ওহমে নিয়ে আসবো। যদি দুটোই ওহমে নিয়ে আসতে চাই তাহলে 500 এর সাথে আমরা 10 কিউব অ্যাড করে দিব, আমরা সরি অ্যাড না মাল্টিপ্লাই করে দিব, আমরা এর সাথে 10 কিউব হচ্ছে মাল্টিপ্লাই করে দিব, এখন দুটোই ওহম হয়ে গেল। অথবা আমরা যদি দুটোকেই কিলো করতে চাই, দুটোকেই যদি কিলো রাখতে চাই তাহলে 250 এর সাথে আমরা 10 টু দি পাওয়ার -3 গুণ করব, মানে এখানে হচ্ছে 0.250 আসবে। ক্লিয়ার? তো এক্সামে কিন্তু এরকম ছোট ছোট জিনিস থাকবে যেগুলো হয়তো তোমরা ভুল করলে ভুল আনসার দিবা, কারণ মাল্টিপল চয়েসে ভুলটাও আনসার হিসেবে থাকবে। ম্যাম যদি হচ্ছে মানে থিওরিতে একক এভাবে ভুল হয়ে যায়, মানে ফুল মার্কস কেটে দিলেন না? থিওরিতে না, থিওরিতে অবশ্যই পার্শিয়াল মার্কিং থাকবে, সবসময় পার্শিয়াল মার্কিং থাকবে, ইভেন হয়তো এটার জন্য ম্যাক্সিমাম খাতায় মার্কই কাটবো না, ও, কিন্তু যদি আচ্ছা মাল্টিপল চয়েস হয় ওটাতে হচ্ছে তুমি ফুল 0 পাবে। আচ্ছা। আচ্ছা, আমাদের ইনপুট ভোল্টেজটা কত? ম্যাম 700 ইনটু 10 টু দি পাওয়ার -3 ভোল্ট। আচ্ছা, তাহলে আমরা ম্যাম 0.7 মিলি ভোল্টেজ। মিলি ভোল্ট যেহেতু, হ্যাঁ ম্যাম। আমরা 0.7 ভোল্টেজ বলতে পারি। এখন এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমাকে বলো কত আসে। ম্যাম -7/5 ভোল্ট। একদম -7/5 কত আসে? হ্যাঁ সামিউল, ইয়েস ম্যাম। সামিউল আমি ক্লাসে আছি, তোকে ক্লাস শেষ করে ফোন দিই।
হ্যাঁ কত আসে? মাইনাস minus 7/5 ভোল্ট 7/5 করলে কত হয়? ক্যালকুলেটর নাই কার কাছে? ফোন নাই কার কাছে? ম্যাম 1.4 ভোল্ট -1.4 ভোল্ট -1.2 ভোল্ট। এটা কি সবার আসে? সবাই করতেছো এরকম আসছে সবার? ম্যাম আমি যদি মিলিভোল্টকে চেঞ্জ না করি? চেঞ্জ না করে কোনো সমস্যা নেই, এখানে মিলিভোল্ট লিখে দিবা, আনসার মিলিভোল্ট লিখবা আর এখানে 700 গুণ করবা, জি 700 রাখবা, তাহলে এটা মিলিভোল্টে যেহেতু 1.4 আসবে না, এটা আসবে হচ্ছে 1400, রাইট? 1400 মিলিভোল্ট। তাহলে এভাবে লিখবা, কোনো সমস্যা নেই, যে যে ইউনিট ইউজ করো। এতটুকু পর্যন্ত সবাই করছো? হ্যাঁ না কিছু তো বলবা। ইয়েস ম্যাম করছেন। আচ্ছা এখন দেখো আমরা একটা পার্ট কমপ্লিট করলাম এবং আমরা হচ্ছে ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড যে পার্টটুকু সামিং অ্যামপ্লিফায়ারের জন্য করা। তো স্লাইডে ভি আউট অথবা ভি জিরো যেটাই লেখা থাকে আমরা আউটপুটটাকে ভি আউট লেখা দিই, তোমাদের কাছে লেখাই আছে যেটা দেয়া আছে সিম্বল এটা লেখা। ভি আউটের ইকুয়েশন এখন একটু সবাই খাতা উল্টা এবং সামিং অ্যামপ্লিফায়ারের ইকুয়েশন চলে যাও। সামিং অ্যামপ্লিফায়ারের ইকুয়েশনটা কি সেটা আমাকে বলো, আমি লিখবো না তোমরা আমাকে বলো। ম্যাম V1 মাইনাস মানে ধরো যদি ইকুয়েশন হিসেবে আমরা লিখতে চাই, আচ্ছা এটা ইনভার্টিং এ দেয়া আছে মাইনাস লিখছি, ইকুয়েশন হিসেবে লিখতে চাই এবং দুটো দুটো পার্ট কিন্তু দুটো নোড, তো আমরা একটাকে আর1 বলি একটাকে আর2 বলি। আগে আমি ইকুয়েশন লিখতেছি, হ্যাঁ? তাহলে একটা আসলো 1/r1 আর একটা আসলো প্লাস 1/r2। এটার সাথে গুণ হিসেবে কি আসবে বলো তো? ম্যাম আরএফ আর এফ। আর কি আসবে? আর ম্যাম আসবে আর আসবে আমরা যে ইনপুট রেজিস্ট্যান্স দিচ্ছি, এখানে যদি কেউ 1/, না দাও তাহলে V1 V2 যদি দাও তাহলে এখানে কিন্তু আমরা V1 V2 ও দিতে পারি। আর V1 V2 সমান যদি হয়, V1 V2 যদি সমান হয় তাহলে আমরা কমন নিব, ঠিক আছে? আর যদি সমান না হয় তাহলে এখানে 1/, দিয়ে লিখবো। সো এখানে V1 V2 দিয়ে সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের সামিং অ্যামপ্লিফায়ারের ইকুয়েশন। যদি কখনো V1 V2 সমান হয়ে যায় তাহলে এখানে আমরা 1 দিব আর বাইরে কমন নিয়ে V1 টাকে গুণ হিসেবে লিখবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা ভ্যালু বসাই। V1 এর ভ্যালু কত বলতো? V1 মানে কিন্তু এখানে ভি, আমি যদি আমার হচ্ছে ভিএ ম্যাম এক্স্যাক্টলি V1 কিন্তু আমাদের এখানে VA আর V2 এর ভ্যালু দেয়া আছে VA হচ্ছে 0.7। ক্লিয়ার এটা? সার্কিট ইয়েস কিন্তু ম্যাম সবার খাতায় লেখা আছে, আমি সার্কিট দেখছি না, তোমরাই আমাকে ভ্যালু বলো, জাস্ট বসাবো। V1 এর ভ্যালু V1ই, তাহলে আমাদের VA এবং V এর ভ্যালু কত আমরা ক্যালকুলেট করছি? 1.4 ভোল্ট বা মিলিভোল্ট, আছে মাইনাস 4 তো আমরা মাইনাস জি দিয়ে দিই। ম্যাম আচ্ছা ডিভাইডেড বাই R1 এর ভ্যালু কত? ম্যাম 100 100। V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু 0.7। R2 এর ভ্যালু কত? ম্যাম 50 50। RF এর ভ্যালু কত? ম্যাম 500 কিলো ওহম 500 কিলো। সবকিছু পেয়ে গেছি, এখন জাস্ট ক্যালকুলেট করবো, ভ্যালু বসাবো। ক্যালকুলেট করো এবং ভ্যালু বসাবো সবাই। ক্যালকুলেট করে ভ্যালু বসা, তোমরাই ম্যাম একটা বড় রেজাল্ট পাবা। ম্যাম 0 ভোল্ট আসছে 0 ভোল্ট, তাহলে রেজাল্ট 0 ভোল্ট। বুঝছো সবাই? সবাই কি এটা বুঝতে পারছো? কেউ না বুঝতে পারলে আমাকে বলো, তাহলে আমি আবারও বুঝিয়ে দিই। ম্যাম এখানে 50 কেন হলো R2 এর মান? দেয়া আছে ইয়েতে স্লাইড, তোমাদেরকে তুলতে বললাম যে সার্কিটে দেয়া আছে, দেখো কোথায় গেল আমার স্লাইডটা। এই যে স্লাইডে দেখো যে 50 কিলো ওহম দেয়া আছে না, আমরা এইটাকে R1 R2 ধরছি, 100টার প্রথমটাকে R1 বলছি, পরে রেজিস্ট্যান্সটাকে R2 বলছি। এখানে যদি আরো একটা কানেক্টেড থাকতো, 500 কিলো ওহম দেওয়া আছে আরে এটা তো হচ্ছে RF, এটা ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু বা আউটপুট রেজিস্ট্যান্স যে সেটার ভ্যালু, ঠিক আছে? ধরো এখানে আরো একটা নোড দেয়া আছে, আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে আরেকটা নোড আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, বুঝে নাও এটাই রেজিস্ট্যান্স, তার হলো। আচ্ছা আর এখানে কানেক্টেড আছে হচ্ছে V3 এবং V3 এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি 0.7, ঠিক আছে? V1 V2 এটা ইকুয়াল হচ্ছে V3, এটা হচ্ছে V3 এবং এখানে যে রেজিস্ট্যান্স দেয়া আছে এটা ধরে নিই 25।
তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম চেঞ্জ হবে বলতো? V3 দেয়া আছে 0.7 আর V3 এর সাথে R3 যে রেজিস্ট্যান্স R3 দেয়া আছে হচ্ছে 25। তাহলে আমরা এই ইকুয়েশনটাকেই জাস্ট একটু চেঞ্জ করব। আমি যদি আমার এই ইকুয়েশনটাকে চেঞ্জ করি তাহলে আমরা লিখব হচ্ছে V3 V3 ডিভাইডেড by বাই R3 R3। তাহলে দেখো এখানে তাহলে V3 এর ভ্যালু কত আসবে বলতো? আমাদের V3 এর ভ্যালু 0.7 যেহেতু ধরছি 0.7, R3 এর ভ্যালু হচ্ছে 25 কিলো। তাহলে এটা এবার ক্যালকুলেট করে দেখো তো কত আসে রেজাল্ট। ম্যাম V3 এর ভ্যালু 0.7 কিভাবে হলো? আমরা কেন V এর মান দেয়া আছে কোশ্চেনে দেয়া আছে, ঠিক আছে? এই যে এখানে কোশ্চেন আমি লিখে দিলাম V1 V2 V3 ইকুয়াল টু 700 মিলিভোল্ট বলে দিলাম, দেয়া আছে কোশ্চেনে দেয়াই আছে R3 ভ্যালু 25 কিলো। যেটা দেয়া থাকবে না ওরকম কোনো কিছু তো সলভ করতে বলা হবে না। এখন বলো এটা রেজাল্ট কত আসলো? সবাই একটু ক্যালকুলেট করো এবং আমাকে বলো রেজাল্ট কত আসে। কেউ ক্যালকুলেট করতে পারো না এতক্ষণে? ম্যাম 14 ভোল্ট। 14 মাইনাস নাকি প্লাস? ম্যাম ওটা মাইনাস হবে। সবার কি 14 ভোল্ট আসছে নাকি কেউ কিছু বুঝতেছো না? একটু রেসপন্স করো, না বুঝলে তো বলতে হবে যে বুঝতেছো না। জি ম্যাম -14 ভোল্টই আসছে। সবার আসছে এরকম? তাহলে দেখো এরকম ছোট ছোট ম্যাথ কিন্তু থাকতে পারে, এগুলো সলভ করতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে না। আবার হচ্ছে একটুখানি ভ্যালু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। তো এরকম ছোট ছোট ম্যাথ থাকতে পারে। শুক্রবারে আমরা যে ক্লাস টেস্টটা দিব সেটাতে ইভেন ফাইনালে ম্যাথ গুলো খুবই সহজ। এরকম দেখো ইনভার্টিং সামিং একসাথে থাকতে পারে, আবার কিন্তু এগুলো আলাদাও থাকতে পারে। জাস্ট ধরো ছোট একটা প্রবলেম, ইনভার্টিং একটা সার্কিট দিয়ে আউটপুট বের করতে বললাম, ধরো এইটুকু নাই যে আমরা সামিং অ্যাম্পলিফায়ারটা যদি বাদ দিই, শুধু ব্যাকগ্রাউন্ড বাদ হতে একসাথে একটা ছবি, যদি এইটুকু বাদ দিয়ে দিই এই অংশটুকু, তাহলে শুধুমাত্র এতটুকু থেকে আমরা আউটপুট ক্যালকুলেট করি। তো এরকম কোশ্চেন থাকবে, এরকম টোটাল 10টা কোশ্চেন থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, আবার হচ্ছে এক লাইনের শর্ট আনসার থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, ঠিক আছে? এগুলো একটু সবাই ভালো করে দেখে আসবা। এই স্লাইডটা পুরোটাই, এই স্লাইড পুরোটা বলতে এগুলো আসলে আগেই পড়ে আসছে, গত স্লাইডে এগুলো আছে। এখান থেকে তোমরা জাস্ট এই অংশটুকু করবে, যে সামিং অ্যাম্পলিফায়ার, এখান থেকে ভোল্টেজ ফলোয়ার থেকে 7 থেকে 13 পর্যন্ত এই স্লাইড গুলো হচ্ছে নতুন করে পড়তে হবে। বাকি সবগুলো 1 থেকে 6 তোমরা ওই স্লাইডেই পড়ে আসতেছে। এগুলো একটু ভালো করে পড়বা। কারো যদি কোনো সমস্যা ফেস করো আমাকে হচ্ছে জানাবো। এই ছিল ক্লাস টেস্ট। হ্যাঁ, এখন আমরা আজকের টপিকে ফিরে যাই। আজকে আমরা খুবই ছোট একটা টপিক করবো, এটা হচ্ছে এডি কনভার্টার বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। দুটো কনভার্টারই আমরা করবো, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারও করবো, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারও করবো।
তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারটা আজকে হচ্ছে এটা খুব ছোট একটা টপিক। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আমরা দেখবো, আমরা অনেক কিছু পড়বো ওখানে। এটা খুবই ছোট একটা টপিক, জাস্ট দুটো পার্ট আমরা এখান থেকে পড়বো। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আমরা কাকে বলবো? যেখানে আমি অ্যানালগ ইনপুট দিব, ইনপুট হিসেবে অ্যানালগ একটা সিগন্যাল দিব বা অ্যানালগ একটা ভোল্টেজ পালস যাই বলি না কেন, বা আমরা এই যে কথা বলছি বা আমরা নেচার থেকে যে সিগন্যাল গুলো পাই এগুলো সবই অ্যানালগ সিগন্যাল। এরকম একটা সিগন্যাল ইনপুট হিসেবে দিব এবং আউটপুট হিসেবে আমরা একটা ডিজিটাল সিগন্যাল পাবো। ডিজিটাল সিগন্যাল মানে সেটার ভ্যালু হচ্ছে 1 অথবা 0। তাহলে আমরা এরকম একটা সার্কিট দেখবো আজকে, যেটা হচ্ছে অ্যানালগ ইনপুট হিসেবে নিবে অ্যানালগ ভ্যালু। অ্যানালগ ভ্যালু বলতে ভোল্টেজ হিসেবে বা কারেন্ট আমরা যেটা দেখি, এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা ভোল্টেজ দেখবো। আসলে ভোল্টেজ আমরা ইনপুট দিব আর আউটপুট আমরা পাবো হচ্ছে 1 0 এরকম কতগুলো কম্পোনেন্ট। ঠিক আছে, তো এখানে ফার্স্ট স্লাইড ডেফিনিশন দেওয়া আছে। আচ্ছা, ডেফিনিশনটা যদি আমরা দেখি তাহলে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার সেই ধরনের সার্কিট বা ইলেকট্রনিক ডিভাইসকে বলবো যেটা ইনপুট হিসেবে একটা অ্যানালগ সিগন্যালকে নেবে এবং আউটপুট হিসেবে একটা ডিসক্রিট ডিজিটাল নাম্বার বা ডিজিটাল সিগন্যাল আমাদেরকে প্রোভাইড করবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি একটু ছবিটার দিকে সবাই তাকাই তাহলে দেখবো। দেখো এখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছি, একটা অ্যানালগ সিগন্যাল। এটা মানুষের ভয়েসও হতে পারে। যে ভয়েসের সিগন্যালটাকে যদি আমি দেখি বা ভোল্টেজে কনভার্ট করি তাহলে এরকম একটা সিগন্যাল পাবো। তো এরকম একটা সিগন্যাল যে সার্কিট ইনপুট নিবে এবং ফাইনালি দেখো এরকম একটা সার্কিট আউটপুট হিসেবে পাবো। এটা দুটো ভ্যালু, একদম লেভেল যে ভ্যালুটা এখান থেকে আমরা 0 ভোল্টেজ পাবো, আর আপার যে ভ্যালুটা এখান থেকে আমরা 1 ভোল্টেজ পাবো বা 1 পাবো ভ্যালু। তো এই সার্কিটটাকে হচ্ছে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বলবো। তো এটা দুটো পার্ট আমরা হচ্ছে নাম শুনেই বুঝতে পারছি, একটা হচ্ছে অ্যানালগ পার্ট, একটা হচ্ছে ডিজিটাল পার্ট। অ্যানালগ পার্টটা হচ্ছে আমরা এটা আমি একটু আগে বললাম যে রিয়েল ওয়ার্ল্ড বা আমরা হচ্ছে নেচার থেকে যে সিগন্যাল গুলো পাই, এবং অবশ্যই অবশ্যই এই সিগন্যাল গুলোতে নয়েজ থাকবে। তোমরা যদি 71 দেখছো কিনা জানি না, ওল্ড ব্যাচ যারা আছে তারা ইলেকট্রনিক্স ল্যাবে অবশ্যই অসিলোস্কোপে বিভিন্ন ধরনের সিগন্যাল দেখে আসছো, এবং যে সিগন্যাল গুলোকে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি যেগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড সিগন্যাল, এগুলোতে প্রচুর পরিমাণে নয়েজ থাকে এবং এগুলো ফিল্টারিং করা হয়। এবং এই সিগন্যাল গুলো কন্টিনিউয়াস হয়, মানে থেমে থাকে না। এই যে আমি কথা বলছি, এটা একটা ন্যাচারাল সিগন্যাল বা রিয়েল ওয়ার্ল্ড সিগন্যাল। এটা কিন্তু আমি কিন্তু থেমে থাকছি না, একটা ওয়ার্ড বলে আমি পজ করে থাকছি না। তো অ্যানালগ সিগন্যাল গুলো এরকম হবে। আর ডিজিটাল সিগন্যালের হচ্ছে প্রপার্টিজ গুলো কিরকম হবে, এটা হচ্ছে টাইম ওয়াইজ এটার ভ্যালুটা ডিসক্রিট হবে, মানে এক্সাক্ট স্পেসিফিক ভ্যালু পাবো। আমরা যদি হচ্ছে এই অ্যানালগ সিগন্যালটা থেকে তাকাই, দেখো এখান থেকে এক্সাক্ট কোনো 1 0 এক্সাক্ট কোনো ভ্যালু পাবো না। এই লেভেলটাকে যদি আমরা 0 ধরি তাহলে আমরা কোনটাকে 1 বলবো, আমরা কি এটাকে 1 বলবো নাকি এটাকে 1 বলবো নাকি এটাকে 1 বলবো? মানে আমরা যে ভ্যালুগুলো পাবো সেগুলো ফ্র্যাকশন ভ্যালু। ঠিক আছে, কোনো এক্সাক্ট ভ্যালু পাবো না অ্যানালগ সিগন্যাল থেকে। আর আমরা যদি ডিজিটাল সিগন্যালের দিকে তাকাই, দেখো সবগুলো একই লেভেলে। এটা হচ্ছে আমাদের 0 লেভেল, এটা হচ্ছে আমাদের 1 লেভেল। ইন দ্য মিনিং কোনো রকম ফ্র্যাকশন কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এজন্যই ডিজিটাল সিগন্যালকে আমরা 1 0 দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারি। তাই এটাকে বাইনারি ডিজিট ওয়াইজ 1 0 হচ্ছে বলা হয়। ঠিক আছে, আর সিগন্যাল যদি দেখি তাহলে যে এরকম ডিসক্রিট সিগন্যাল হচ্ছে আমরা দেখতে পাবো। আচ্ছা, তাহলে অ্যানালগ এবং ডিজিটাল কনভার্টার কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখি। দুটো স্টেজে কাজ করে, বা তোমরা কোনো বইয়ে 3টা স্টেজ পাবা। তো দুটো স্টেজ হচ্ছে, একটাকে স্যাম্পলিং এন্ড কোয়ান্টাইজিং বলি, আরেকটা হচ্ছে এনকোডিং। অথবা কোথাও কোথাও দেখবো স্যাম্পলিংটা আলাদা, কোয়ান্টাইজিং এবং এনকোডিং একসাথে। অথবা কোথাও 3টা স্টেপ পাবা, স্যাম্পলিং, কোয়ান্টাইজিং, এনকোডিং, 3টা আলাদা পার্ট। তো যেভাবেই হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ করে আসুক, আমরা হচ্ছে 3টা পার্ট দেখবো এটার, একটা স্যাম্পলিং, একটা কোয়ান্টাইজিং, একটা এনকোডিং। তো প্রথম পার্টটা আমরা দেখি স্যাম্পলিং। স্যাম্পলিং এর জন্য যে সার্কিটটা এডিসি ইউজ করবে সেটা হচ্ছে স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট। আমরা যেটা গত ক্লাসে পড়ে আসছি, স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট। এই স্যাম্পল এন্ড হোল্ড সার্কিটের একটা ইউজেস হচ্ছে বা একটা সিগনিফিকেন্স হচ্ছে, এটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে ইউজ করা হয়। তো স্যাম্পলিং এর কাজ আগে যেরকম ছিল এক্সাক্ট তাই, একটা অ্যানালগ সিগন্যাল ইনপুট হিসেবে নিবে, এটাকে হচ্ছে স্যাম্পল করবে, এটাকে হোল্ড করে আবারও হচ্ছে মানে ভেঙে ভেঙে টুকরো। এটার কাজ জাস্ট কিচ্ছু না, আমি যদি এভাবে তোমাদেরকে একটু ড্র করে দেখাই স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট কোন কাজটুকু করবে। দেখো এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল ধরে নিচ্ছি, স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট এগুলোকে এই ভেঙে ভেঙে দিবে, এগুলোকে জাস্ট আউটপুটটা আমরা জাস্ট ভেঙে ভেঙে এরকম পাবো, কতগুলো পার্টে পাবো। ধরে নিচ্ছি আমি এই যে সিগন্যালটা দিচ্ছি এটার একটাই পার্ট ছিল, এটাকে সে ভেঙে 10 টুকরা করে দিল। এই পার্টটুকু হচ্ছে আমাদের স্যাম্পলিং এর পার্ট। ঠিক আছে, মানে কতটুকু করে পোর্শন নিচ্ছি, যে কতটুকু করে পোর্শন নিচ্ছি, এতটুকু পোর্শন নিচ্ছি, মানে ভাঙবেও না, ঠিক পোর্শন ওয়াইজ সে হোল্ড করবে আলাদা, এই অংশটুকু আলাদা হোল্ড করবে, এই অংশটুকু আলাদা হোল্ড করবে, এই অংশটুকু আলাদা হোল্ড করবে। ভাঙবো আমরা আসলে কোয়ান্টাইজিং এ। ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে আমাদের স্যাম্পল এন্ড হোল্ড সার্কিটের কাজ, এবং এটা হচ্ছে এই স্টেজটাকে আমরা স্যাম্পলিং বলবো।
তাহলে তোমাদের যদি কোশ্চেন এরকম থাকে যে এডিসি বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের স্যাম্পলিং স্টেজটা হচ্ছে এক্সপ্লেইন করো, তাহলে আমরা স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট কিভাবে কাজ করে এটা এক্সপ্লেইন করবো। কেমন? আচ্ছা, এরপরে স্টেজ আসি হচ্ছে কোয়ান্টাইজিং। কোয়ান্টাইজিং মানে যে স্যাম্পলিং এর পরে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটাকে আমি বললাম না ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম এবং কতগুলো নির্দিষ্ট স্টেটে ভাগ করে নিলাম এবং এগুলোতে আমরা একটা করে হচ্ছে একটা ভ্যালু ধরে নিচ্ছি, এটাকে আমরা কোয়ান্টাইজিং বলবো। ছোট ছোট ভাগে আমরা একটা করে ভ্যালু অ্যাসাইন করছি, এটাকে হচ্ছে আমরা কোয়ান্টাইজিং বলবো। এই ছোট ছোট ভ্যালু গুলো যে আমরা দিলাম কোয়ান্টাইজিং স্টেটে, এগুলোকে যদি আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করি বা এগুলো যদি আমরা হচ্ছে বাইনারি ভ্যালু ক্যালকুলেট করি, এই স্টেজটা হচ্ছে আমাদের এনকোডিং স্টেজ। তিনটা স্টেজ, একটা স্যাম্পলিং, স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট দিয়ে অ্যানালগ ইনপুট নিব, অ্যানালগ আউটপুটই পাবো। শুধু এটার কাজ হচ্ছে যে আমার সিগন্যালের কোনো অংশ, যেহেতু কন্টিনিউয়াস সিগন্যালের কোনো অংশ যাতে হারায় না যায়। স্যাম্পলিং এর কাজ হচ্ছে এতটুকু। কোয়ান্টাইজিং এর কাজ হচ্ছে এটাকে যে ছোট ছোট করে ভাঙলাম, এখানে একটা করে ভ্যালু অ্যাসাইন করা। এনকোডিং হচ্ছে এই ভ্যালুটাকে বাইনারি ডিজিটের সাথে, বাইনারি ভ্যালুর সাথে হচ্ছে ম্যাচ করা, যেটা ইনপুট সিগন্যালকে অবশ্যই হচ্ছে ডিফাইন করবে। তাহলে এগুলোর একটু আমরা এক্সপ্লেনেশন দেখি বা আরেকটু হচ্ছে ব্যাখ্যা দেখি। তো প্রথম স্টেজটা দেখো স্যাম্পলিং এর কাজ হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যালকে ডিসক্রিট সিগন্যালে ভাগ করা। আচ্ছা, তোমরা স্যাম্পলিং যে সার্কিটটা বা স্যাম্পল এন্ড যে হোল্ড সার্কিট, এটার কাজ দেখে কনফিউজড হও না। এটা হচ্ছে দুইটা ওয়েতেই কাজ করতে পারে। আমরা যে ওখানে দুই ধরনের টাইম দেখছিলাম, অ্যাপারচার টাইম এবং অ্যাকুইজিশন টাইম। তো সুইচ অন থাকলে হচ্ছে কোন কোন সার্কিট আমাদের ভোল্টেজটাকে হোল্ড করবে, আবার কখনো সুইচ অফ থাকলে হোল্ড করবে। তো দুইটা ওয়েতেই কাজ করতে পারে। সুইচটা পুরোপুরি মানে কাজটা পুরোপুরি ডিপেন্ড করবে সুইচটা আমরা কি দিয়ে তৈরি করছি। সুইচটাকে আমরা বিজেটি দিয়ে তৈরি করছি, সুইচটাকে ডায়োড দিয়ে তৈরি করছি, সুইচটাকে আমরা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর দিয়ে তৈরি করছি কিনা, বা এনপিএন কিনা, পিএনপি কিনা, এগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে এটা প্রথম কাজটা হচ্ছে দেখো একটা কন্টিনিউয়াস সিগন্যালকে রিডাকশন করে হচ্ছে ডিসক্রিট সিগন্যালে নিয়ে আসবে, বা ডিসক্রিট সিগন্যালের ফার্স্ট স্টেজ এটা। তাহলে প্রথম কাজ হচ্ছে সুইচ যখন অন থাকবে, এটাকে একটা স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট এখানে দেখানো হচ্ছে, সুইচ যখন অন থাকবে তখন হচ্ছে স্যাম্পল গুলো সে কালেক্ট করবে। সুইচ যখন অফ হবে তখন এই যে ক্যাপাসিটরের ভোল্টেজ গুলোকে হোল্ড করবে। এই যে ক্যাপাসিটরে হোল্ড করলো ভোল্টেজ গুলো, এগুলোই হচ্ছে আমাদের আউটপুট, যেটাকে আমরা হচ্ছে এখন কোয়ান্টাইজ করবো। তো কোয়ান্টাইজিং এ আসে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সিমিলার এক্সাম্পল তোমাদের এক্সামে থাকতে পারে। দেখো, আমাদের কাছে একটা ভোল্টেজ ইনপুট হিসেবে যে ভোল্টেজ বা সিগন্যালটা নিলাম, ধরো এরকম একটা সিগন্যাল নিচ্ছি, ঠিক আছে? এই সিগন্যালের জন্য, এই পার্টিকুলার সিগন্যালের জন্য ভ্যালু বলে দেওয়া আছে, ভ্যালুটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। আমার এটা কোনো কিছুই আগামাথা টাচ করছে না। ধরো এই ভ্যালুটা হচ্ছে 0, সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 0 এবং হাইয়েস্ট পিকের ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 10 ভোল্ট। তার মানে এই সিগন্যালটার ভ্যালু হচ্ছে, আমরা যদি বলি 0 থেকে 10 ভোল্ট, একটা কন্টিনিউয়াস সিগন্যাল যার ভ্যালু 0 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত ভোল্টেজ, এরকম একটা সিগন্যাল নিচ্ছি। তাহলে কোয়ান্টাইজিং এ আমরা কি করব, এই 10 ভোল্টকে 0 থেকে 10 ভোল্টকে কেটে 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 ভেঙে কতগুলো ছোট ছোট ভাগে ভেঙে নিব। তাহলে এটা ভাঙবো কিভাবে, একটু পরে আমি একটা ইকুয়েশন দেখাচ্ছি আমরা কিভাবে ভাঙবো। এখানে যেমন খুবই পার্টিকুলারলি বলে দেওয়া আছে যে আমরা এভাবে ভাঙবো যে প্রত্যেকটা ইয়েতে 0 থেকে 10 ভোল্টকে প্রত্যেকটাতে আমরা 1.25 করে ভোল্টেজ নিয়ে ভেঙে দিব। মানে 0 থেকে 1.25 একটা পার্ট হবে, 1.25 থেকে 2.50 একটা পার্ট হবে, 2.5 থেকে 2.75, এভাবে প্রত্যেকবারই 1.25 অ্যাড করে করে আমরা আপ টু 10 পর্যন্ত হচ্ছে কাউন্ট করবো, ঠিক আছে? এই যে আমরা ভাঙবো, এই যে কোয়ান্টাইজিংটা করছি, যে 1.25 পরিমাণে ভাঙছি বা এভাবে হচ্ছে ডিসক্রিট করছি, এটা কিসের উপর ডিপেন্ড করবে আসলে? এটা ডিপেন্ড করবে তোমরা বাইনারি সিগন্যাল যখন পড়ছো, ওখানে তোমরা একটা জিনিস পড়ে আসছো যে কি যেন বলতো এটাকে, একটা দুই ধরনের ইনপুট কম্বিনেশন হলে আমরা আসলে কয়টা, মানে ইনপুট যদি দুটো হয় আমরা কয়টা কম্বিনেশন পাবো। এটার একটা কন্ডিশন ছিল যে 2 টু দি পাওয়ার n পাবো, মানে দুটো ইনপুট যদি a b হয়, এখানে ইনপুট কম্বিনেশন আমরা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 2। মানে ইনপুট যদি দুটো হয় তাহলে এটা 2 স্কয়ার হবে, মানে আমরা কম্বিনেশন পাবো 4টা। ইনপুট যদি হচ্ছে 3টা হয় তাহলে আমরা কম্বিনেশন পাবো হচ্ছে 8টা, যদি 4টা হয় তাহলে 16টা পাবো। এই ইকুয়েশনটা ফলো করে, মানে বাইনারি যেভাবে কাজ করে, এই ইকুয়েশনটা ফলো করে আসলে আমরা ভাঙবো সার্কিট হচ্ছে ভোল্টেজটাকে।
তবে ভোল্টেজটা ভাঙার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি যদি ছোট হয়ে যায়, দেখো যদি খুব ছোট ছোট হয়ে যায়, মানে ছোট ছোট ভাগে ভাঙে, এখানে আমরা ভাঙছি, আমরা প্রিভিয়াস স্লাইডে যদি দেখি, এখানে আমরা যে ইয়েতে ভাঙছি দেখো, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মানে 8টা ভাগে ভাঙছি এটাকে। মানে যদি আমরা 8টা ভাগে না ভেঙে আমরা 16টা 32টা ভাগেও কিন্তু ভাঙতে পারি। তো যত ছোট করব তত হচ্ছে পরবর্তীতে কনভার্সনের জন্য হচ্ছে আমাদের সময় বেশি লাগবে। আবার যদি আমরা বেশি বড় করে ফেলি, ধরো 8টা না করে আমরা 2 ভাগে ভাগ করলাম শুধুমাত্র, 0 থেকে 5 ভোল্ট একটাতে, 5 to 10 ভোল্ট একটাতে, তাহলে কিন্তু আবার হচ্ছে পয়েন্ট গুলো অনেক দূরে দূরে হয়ে যাবে। তখন আমাদের হচ্ছে ইনপুট সিগন্যালটাকে আমরা যখন আবার রিট্রিভ করব, তখন কিন্তু হচ্ছে এক্সাক্ট আউটপুট পাবো না। তাহলে আমাদের ভাঙার সময় আমরা যখন কোয়ান্টাইজ করব, কোয়ান্টাইজের সময় আমাদের দুটো সিগন্যাল জিনিস কি মানে বেশি বড় করলে কি ম্যাম, বেশি বেশি বড় বড় করলে কি ম্যাম তোমার সিগন্যাল হচ্ছে হারায় যাওয়ার পসিবিলিটি আছে? না, হারা যাবে না, কস্ট বাড়বে। ধরো তুমি এই কতগুলো, আমি যদি ড্র করে দিই এখানে, ধরো এরকম কতগুলো ফোঁটা আসছে, হ্যাঁ? ফোঁটা মানে হচ্ছে যে ভাঙছো যেগুলো, এরকম অনেক বেশি আসছে, তাহলে এগুলোকে যখন তুমি অ্যাড করবে একটার সাথে আরেকটা, অনেক বেশি সময় লাগবে না? অনেক বেশি সময় লাগা মানে কিন্তু সার্কিট কস্টলি হওয়া। ধরো তুমি এই জোড়া লাগাচ্ছ হচ্ছে অ্যাম্পলিফায়ার দিয়ে বা হচ্ছে যে কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট দিয়ে, তাহলে যত বেশি জোড়া লাগাতে হবে, তত বেশি টাইম লাগবে, তত বেশি সার্কিট লাগবে, তত বেশি ইকুইপমেন্ট লাগবে, তো সার্কিটের কস্ট বেড়ে যাবে। আমরা যখন বাজারে যাই আমরা কিন্তু দেখি যে সবচেয়ে কম দামে ভালো সুইচ করতে পারবো, তাই না? তাহলে আমাদের সবসময় কস্টিংটা মাথায় রাখতে হবে এবং এক্সিকিউশন টাইম মাথায় রাখতে হবে। তাহলে আমরা এত বেশি ছোট করব না যেটাতে এক্সিকিউশন টাইম বেড়ে যায়, আবার এত মানে 2টা ভাগেও ভাঙবো না যেটাতে ধরো এই 2টা ভাগে দিলাম, এখানে একটা দিলাম। তাহলে আমি যে গোল না করে এটা কি করতে পারি, তুমি ডিরেক্ট অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? তখন দেখা যাবে আমার আসলে সার্কিটটা হওয়ার কথা ছিল এরকম, সিগন্যালটা হয়ে গেছে এরকম। এই জন্য আমরা যখন ভাঙবো তখন হচ্ছে 2 এর পাওয়ার ওয়াইজ হচ্ছে ভাঙবো। বা আমরা আরো একটা সহজ রুলস বলে দিতে পারি, যে ভোল্টেজের ভ্যালুটা যেন 1 এর কাছাকাছি হয়। 1 থেকে যেন খুব লোয়ার না হয়ে যায়, আবার যেন 1 এর বেশি 2, 3, 4 এদিকে চলে না যায়, ঠিক আছে? যেরকম এখানে 1.25 নেওয়া হয়েছে, এইভাবে আমরা হচ্ছে ভাঙতে পারি। 1.25 বলতে কিন্তু এখানে হচ্ছে 2 এর পাওয়ার 3 নেওয়া হয়েছে, মানে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 1.25 আসে। এখানে দেখো এই ইকুয়েশনটা ফলো করে ভাঙা হয়েছে। ম্যাম এখানে 3 কিভাবে নিলেন একটু আবার বলেন। আচ্ছা, ওই যে আমরা বাইনারি যে ইয়েটা ফলো করি, মানে বাইনারি ভ্যালু গুলো যেভাবে ক্যালকুলেট করি, জি বাইনারির ম্যাম, প্রথম ভ্যালুটা, 3 ইনপুট ম্যাম বুঝলাম কিভাবে যে এখানে 3 ইনপুট আছে। হ্যাঁ ওটাই বলছি আমি। দেখো বাইনারির প্রথম ভ্যালুটা কত, 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। তো 1 হিসেবে যদি আমরা ভাঙি, আমরা যদি n এর ভ্যালু 0 ধরি, এটা তো n আসলে পাওয়ারটা, n এর ভ্যালু যদি 0 ধরি, তাহলে একটা ভাগে ভাঙবো। তো এক ভাগে আমরা ভাঙবো না, এক ভাগে ভাঙলে সিগন্যালই খুঁজে পাওয়া যাবে না। এরপরে আমরা 2 এর পাওয়ার 1 ধরি। 2 এর পাওয়ার 1 হলে ভোল্টেজটা কত হয় বা কয়টা ভাগে ভাঙা যায় বলো তো? 2টা ভাগে। 0 থেকে 10 পর্যন্ত দুই আমরা ভাগে। 2টা ভাগে ভাগ করব। তো 2টা ভাগে ভাগ করার মানে কিন্তু এরকম 2টা পয়েন্ট পাওয়া। হ্যাঁ, এগুলো তো পয়েন্ট আসলে। 2টো পয়েন্ট পাওয়া। তো 2টো পয়েন্ট কিন্তু আমরা এভাবে যোগ করে দিতে পারি, যখন আমরা আবার ইনপুট সিগন্যাল রিট্রিভ করব। তো এভাবে যোগ করলে কিন্তু আমরা সঠিকটা পাচ্ছি না, কারণ আমাদের সিগন্যাল তো এরকম না, আমাদের সিগন্যাল হচ্ছে এরকম বাঁকা, রাশের মতো। তো এজন্য সিগন্যাল হচ্ছে যাতে কাছাকাছি পাওয়া যায় বা সবচেয়ে বেটার কম্বিনেশন পাওয়া যায়, এজন্য আমরা হচ্ছে কম্বিনেশনটা করব 1 ভোল্টেজের কাছাকাছি ধরে। এখন ধরো আমরা 2 স্কয়ার নিই, 2 স্কয়ার নিলে ভাঙবো কয় ভাগে, 4 ভাগে। তো 4 ভাগে যদি ভাঙি, স্টিল কিন্তু 2.25 করে ভোল্টেজ থাকছে, সেটাও স্টিল অনেক বেশি। এখন যদি আমরা 2 কিউব করে ধরি, 2 কিউব করে ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা 8 ভাগে ভাঙতে পারি। আর 8 ভাগে ভাঙলে ভোল্টেজটা 1.25 করে আসে, যেটা হচ্ছে 1 এর কাছাকাছি। দ্যাটস ওয়াই আমরা এখানে 8 নিচ্ছি বা 2 এর পাওয়ার 3 নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে 2 টু দি পাওয়ার 4 ও নিতে পারো। 2 টু দি পাওয়ার 4 নিলে পয়েন্ট গুলো বেশি হবে, পয়েন্ট বেশি হলে আমাদের এক্সিকিউশন টাইম কম লাগবে। তার মানে কিন্তু এই না যে আমরা 4 নিতে পারবো না, 4 নিয়েও আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? ম্যাম তার মানে আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে যাতে আমাদের ভেঙে আসার পরে 1 এর কাছাকাছি হয়। বা ভোল্টেজ বা পয়েন্ট গুলো অনেক বেশি না হয়ে যায়, আবার অনেক কম না হয়ে যায়। অনেক বেশি হলে আমাদের এক্সিকিউশন টাইম বেড়ে যাবে, আর অনেক কম হলে হচ্ছে আমরা ইনপুট সিগন্যালটা রিট্রিভ করতে পারবো না, ঠিক আছে? তাহলে ম্যাম আমরা যদি 0 থেকে ম্যাম 100 ভোল্ট হিসাব করতে চাই তাহলে ম্যাম আমরা 2 টু দি পাওয়ার কত ধরতে পারি? 100 এ দেখবা 2 এর পাওয়ার 100 এর কত কাছাকাছি আমরা, দেখো 3 হলে আমরা 8টা পাবো, আমরা যদি 4 নেই 16টা পাবো, আমরা যদি 5 নেই তাহলে 32টা পাবো, আমরা যদি 6 নেই তাহলে 64টা পাবো। তো যেটা আমাদের 1 এর কাছাকাছি ভালো আসবে, বা যেটা আমি মনে করবো যে আমি
কম সময়ে হচ্ছে রিয়েল সিগন্যালটা ড্র করতে পারবো বা রিয়েল সিগন্যালটা রিট্রিভ করতে পারবো, আমরা সেই ভ্যালুটা কাউন্ট করবো। ঠিক আছে, বা তোমরা পার্টিকুলার আমরা হচ্ছে সার্কিটের কথা চিন্তা না করে আমি যদি পরীক্ষার কথা চিন্তা করি, হ্যাঁ আমাদের খাতায় তো লিখতে হবে, সার্কিট যেরকম আমাদের বিল্ড করতে হয় ল্যাবে, এক্সামে আমাদের খাতায় লিখতে হয়। তখন আমি যদি তোমাকে 0 থেকে 100 ভোল্ট দিয়ে দিই, তাহলে 100টার জন্য ধরে নিচ্ছি তুমি হচ্ছে 2 টু দি পাওয়ার মানে 16 যেটা ভ্যালু 4 যেটা সেটা নিলে, হ্যাঁ 64টা পয়েন্ট তোমার হচ্ছে ক্যালকুলেট করতে হবে। তো 64টা পয়েন্ট লিখতে গেলে তোমার অনেক বেশি সময় লাগবে না? সেক্ষেত্রে কিন্তু আমরা 16টা বা 32টা পয়েন্ট লিখতে আমাদের সময় কম লাগবে। তাহলে এটা এটা মানে পরীক্ষার খাতার জন্য আমরা দেখবো আসলে কোশ্চেনে মার্ক কত আছে, আমাদের কত সময় এটা সলভ করা উচিত। সিমিলারলি আমরা যখন ল্যাবে যাব, আমরা ল্যাবে দেখবো যে আজকে এটাকে আমরা কত ভাবে ভাঙবো, যত ভাগে আমরা অ্যানালগ সিগন্যাল যেটা দিচ্ছি, ইনপুট সিগন্যাল, সেটাকে কত তাড়াতাড়ি রিট্রিভ করতে পারবো, বা এক্সিকিউশন টাইম আমাদের কত কম হবে, আবার আউটপুট সিগন্যালটাও খুব কাছাকাছি আসবে, নয়েজ যেন অনেক বেশি অ্যাড না হয়ে যায়। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা এরকম একটা ইকুয়েশন হিসেবে লিখতে পারি। কিউ এর ভ্যালু, কিউ মানে হচ্ছে কোয়ান্টাইজিং ভ্যালুটা, ভি ম্যাক্সিমাম থেকে মিনিমাম বাদ দিচ্ছি। আমাদের ভোল্টেজটা ছিল 0 থেকে 10 পর্যন্ত, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তো আমরা 10 থেকে 0 বাদ দিচ্ছি, n এর ভ্যালু ধরে নিচ্ছি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 দিয়ে ভাগ দিয়ে আমরা প্রত্যেকবার ভাগ করব 1.25 পর্যন্ত। এতটুকু কি বোঝা গেল? এই অংশটুকু কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিলাম। ধরো আমি তোমাদেরকে ভোল্টেজটা দিলাম -5 টু 0 ভোল্ট, এটা একটু মাইনাস এর মধ্যে দেখাচ্ছে, আমি 2 লিখে দিই, -5 টু 0 ভোল্ট। তাহলে আমাদের ভোল্টেজটা -5 থেকে 0। আমি যদি এই ইকুয়েশনে বসাতে যাই, আমার ভি এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত বলো তো? ভি ম্যাক্স এর ভ্যালু কত? 0 ভোল্ট। আর ভি মিনিমাম এর ভ্যালু কত? -5 -5 -5 মানে মাইনাস প্লাস আসলে এবং এটাকে আমি কত দিয়ে ভাগ করবো, এটা কিসের উপর ডিপেন্ড করবে? আচ্ছা, আমরা আগে এইটুকু করি, এখান থেকে আমরা কতটুকু ভোল্টেজ পাচ্ছি? 5 ভোল্ট। তো আমাদের একটা বেসিক ইকুয়েশন হচ্ছে যে আমরা 1 এর কাছাকাছি থাকবো। ঠিক আছে, তাহলে এখন 2 টু দি পাওয়ার 2 এর কোন পাওয়ারটাকে আমরা হচ্ছে ভাগ করলে হচ্ছে 1 এর কাছাকাছি পাবো? আমরা ধরো আগের মতোই হচ্ছে 2 টু দি পাওয়ার 0 নেই, তাহলে এক ভাগে ভাগতে পারবো, তো আমরা এক ভাগে তো ভাঙবো না, তাহলে 5 ভোল্টই পেয়ে যাবো। 2 টু দি পাওয়ার 1 নেই, তাহলে আমরা 2 ভাগে ভাঙবো, স্টিল আমরা আড়াই আড়াই করে পাচ্ছি, তো ওটাতেও আমরা যাবো না। 2 স্কয়ার নেই, যদি আমরা হচ্ছে 4 দিয়ে ভাঙি, তাহলে আমরা কতটুকু ভোল্টেজ পাবো বলো তো? 2 স্কয়ার যদি নেই, 1.25, তাহলে আমরা কতটুকু পাচ্ছি? 1.25। সো আমরা 2 স্কয়ারের ভ্যালুটা নিব। তার মানে এই না যে 2 কিউবের ভ্যালু নেওয়া যাবে না, মানে আমি 2 স্কয়ার নিচ্ছি তার মানে এই না যে 2 কিউবের ভ্যালু নেওয়া যাবে। আমি যদি 2 কিউব নিতাম এখানে, তাহলে কত আসতো ভ্যালুটা? 8। 2 কিউব মানে 8, 0.625 দিয়ে ভাগ করতাম, 8 দিয়ে ভাগ করলে ভ্যালু কত আসে? 0.625। তাহলে আমরা 0.625 করে প্রত্যেকবার নিতাম। ঠিক আছে, মাইনাস হচ্ছে 5 থেকে শুরু করে হচ্ছে 0.625 নিতাম, তারপরে মাইনাস দিয়ে আবার পরের টুকু শুরু করতে, তারপরে আপ টু 0 পর্যন্ত যেতাম। বোঝা গেছে কি এখন? নাকি আমি তোমাদের একটা ছক ড্র করে দেখাবো? মানে কোয়ান্টাইজিং পার্টটুকু একটু বুঝো, হ্যাঁ, এখান থেকে ছোট ছোট বুঝতে পারলে তোমরা 2 মিনিটে আনসার করে দিতে পারবা। আমি একটা ওয়ার্ড ফাইল দেখাচ্ছি। দেখো তোমাদেরকে ইনপুট যে ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজ দেয়া আছে মাইনাস হচ্ছে একটু বেশি নেই, -5 ভোল্ট টু ধরো +2 ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের রেঞ্জ। তো স্যাম্পলিং এর কিছু করার নেই, স্যাম্পলিং এর জন্য আমরা যে স্যাম্পল এন্ড হোল্ড সার্কিটটা ড্র করে দিব। আর কোয়ান্টাইজিং আমরা এখানে এক্সপ্লেইন করছি, কোয়ান্টাইজিংটা এক্সপ্লেইন করছি। ঠিক আছে, তাহলে কোয়ান্টাইজিং এ আমাদের কাজ হচ্ছে এটুকুকে ভাঙা। তাহলে ভাঙার আগে আমরা কিউটার কিছু ভ্যালু ক্যালকুলেট করে নিই। তো কিউ এর ইকুয়েশনটা হচ্ছে আমরা ভি ম্যাক্সিমাম থেকে, আমি যে লিখছি তোমরা কি দেখতে পাচ্ছ? ভি ম্যাক্সিমাম থেকে আমরা মিনিমামটা বাদ দিয়ে আমরা হচ্ছে ডিভাইড করব এন দিয়ে। ঠিক আছে, আচ্ছা তো আমরা দেখি আমাদের ভি ম্যাক্সিমাম এর ভ্যালু কত?
এই ক্ষেত্রে আমাদের Vmax এর ভ্যালু কত? 2 ভোল্ট ম্যাম। 2 ভোল্ট মানে পজিটিভ 2। আর হচ্ছে মিনিমামের ভ্যালু কত? -5, রাইট? তো মাইনাসে প্লাস পাচ্ছি আসলে, ডিভাইডেড বাই n, n এর জায়গায় থাকলো। আমরা এখান থেকে তাহলে কত ভোল্ট পাচ্ছি বলতো রেজাল্ট? 7, রাইট? 7 ডিভাইডেড বাই n। এখন আমরা দেখি 7 ভোল্টকে আমরা কত ভাগে ভাগ করলে এটা 1 এর কাছাকাছি একটা রেজাল্ট দেয়, ঠিক আছে? তো আমরা আবার আগের মতো আমি নিচে এটা রাফ হিসেবে লিখছি, হ্যাঁ? যদি আমরা 2 টু দি পাওয়ার যদি আমরা 2 এর পাওয়ার 0 নেই, যদি আমরা 2 এর পাওয়ার 0 নিই তাহলে আমরা কত পাবো বলতো? 1 1। সো 1 এ একটা ভাগে আমরা ভাঙবো না, ঠিক আছে? এখন আবারও আগের মতো আমরা 2 এর পাওয়ার 1 নিচ্ছি। 2 এর পাওয়ার 1 নিলে কয়টা ভাগে ভাঙা যাবে? 2টা। 2টা। আমরা এটাও নিব না। 2 ভাগে যদি 7 কে ভাঙি তাহলে প্রত্যেকবার কয়টা কয়টা করে পাবো? কত ভোল্টেজ করে পাবো প্রত্যেকবার বলো তো? 2 ভাগে ভাঙলে 7 কে 3.5 3.5, তাই না? আচ্ছা 2 যদি নিই তাহলে 4, যদি 4 দিয়ে 7 কে আমরা ডিভাইড করি কত পাওয়া যায় বলো তো? 4 ম্যাম দিয়ে n এর 1.7 ভ্যালু যদি আমরা 1.75 1.7। তাহলে ম্যাম তো আমরা এই ভ্যালুটা দেখতে পাচ্ছি 1 এর কাছাকাছি, আমরা এটা নিতে পারি অথবা আমরা এর পরবর্তীটাও ট্রাই করে দেখি। যদি আমরা হচ্ছে 2 কিউব নিই, 2 কিউব মানে হচ্ছে 8। তো 8 দিয়ে ভাঙলে কত পাওয়া যায় দেখো তো? 8 যদি নেই তাহলে আমরা কয়টা পার্ট ম্যাম পাবো? 0.875 0.875। সো আমরা কিন্তু এটাও নিতে পারি 0.875 ভোল্টেজ। তাহলে আমরা কয় ভাগে ভাঙবো এবং প্রত্যেকটা স্লটে কতটুকু ভোল্টেজ আসবে এটা টোটাল ডিপেন্ড করবে আমরা হচ্ছে এই ভ্যালুটা কতটুকু নিচ্ছি। এখন কি বোঝা গেল? জি ম্যাম। সবাই বুঝতে পারছো? জি সবাই ম্যাম, কি বুঝতে বুঝতে পারছি। পারছো? ওকে। আচ্ছা তাহলে এখন আমরা আমাদের যে ভোল্টেজটা এটাকে হচ্ছে ভেঙে ফেলি। আমি একটা টেবিল ড্র করি এর জন্য, যেহেতু আমরা 8 ভাগে ভাঙছি তো আমি হচ্ছে 8টার একটা টেবিল। আমাদের দুটো পার্ট লাগবে, একদিকে থাকবে যে ভ্যালুটা বসাচ্ছি নাম্বারিংটা, আর একদিকে থাকবে হচ্ছে আমাদের ভোল্টেজটা। প্রথম আমরা নিচ্ছি হচ্ছে 0.875। তো প্রথম ভোল্টেজটা হচ্ছে আমাদের -5 থেকে শুরু করে, -5 এর সাথে 0.875 যোগ করো দেখি কত হয়। যেহেতু মাইনাস সিম্বল আছে তো আমি এখানে 2 লিখছি, 2 না লিখে তোমরা হাইফেন লিখলেও কোনো সমস্যা নেই। ম্যাম -4.125 4.125। তাহলে দেখো এই ভোল্টেজটা প্রথম যে হচ্ছে রেঞ্জটা পাচ্ছি এটাকে আমরা একটা নাম্বার দিয়ে ডিফাইন করছি, ধরে নিচ্ছি নাম্বারটা 0। এরপরে -4.125 এটার সাথে আবারও আমরা হচ্ছে 0.875 যোগ করি, মানে প্রত্যেকবার আমরা এই ভ্যালুটা যোগ করবো। এটার সাথে 0.875 যোগ করলে কত পাওয়া যাবে? -3.25 -3.25। তাহলে এই অংশটুকুকে আমরা হচ্ছে 1 বলি। একইভাবে -3.25 এটা এখান থেকে আমরা আবারও 0.875 যোগ করি কত পাবো? ম্যাম -2.375 -2.375। তাহলে এটাকে আমরা 2 বলছি। এভাবে বাকি ঘরগুলো সবাই কমপ্লিট করে তাহলে দেখি 8টা ঘর আসবে, মানে 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, আর বাকি ঘরগুলো করতে চলে যাবে। আচ্ছা, আমি একটু পেজ ওরিয়েন্টেশন দিতে। সবাই একটু তাহলে বাকিটা ক্যালকুলেট করে ফেলো দেখি। যেহেতু আমরা 8 দিয়ে ভাগ করছি তো এখানে 8টা ঘর আসবে 0 থেকে 7 পর্যন্ত। ম্যাম তারপরেরটা আসতেছে -1.5
আচ্ছা, বাকি সবাই কমপ্লিট করতে পারছো এটা? কমপ্লিট করে ফেলো, শেষ পর্যন্ত আমরা কিন্তু 2 ভোল্ট পাবো লাস্ট এটা যে। কেউ যদি না বুঝে থাকো তাহলে কিন্তু বলো, আমি আবার বুঝিয়ে দিব। সবাইকে এটাকে ডিভাইড করতে পারছো? লাস্ট ভ্যালুটা কত আসছে বলো দেখি। 7 কে যেটা ডিফাইন করবো সেটা কত আসছে? ম্যাম এটা আসছে 1.25 to 2.7 হবে এটা ম্যাম। 2.2 সবার কিরকম আসছে? 1.25 to 2 ভোল্ট। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের যদি কোশ্চেন থাকে এরকম ভোল্টেজ রেঞ্জ যদি দেয়া থাকে তাহলে আমরা কি করব, এভাবে কোয়ান্টাইজ করে হচ্ছে ভাগ করে নেব। এবং কোয়ান্টাইজিং এর ইকুয়েশনটা হবে হচ্ছে, উপরে যে আমি ইকুয়েশনটা লিখে দিছি, Vmax minus Vmin কোশ্চেনটা divided কিরকম by থাকবে হচ্ছে ম্যাম? ওই যে কোশ্চেনটা স্লাইডে যেটা দেয়া আছে সেটাই একটা কোশ্চেন আমি দেখাচ্ছি। এই স্লাইডটা তো দেন নাই। দিব আজকে। এই যে দেখো এখানে একটা কোশ্চেন দেয়া আছে যে তোমার কাছে 0 থেকে 10 ভোল্টের একটা সিগন্যাল আছে, তোমাকে হচ্ছে এটাকে সেপারেট করতে হবে। সেপারেশনের এখানে ভ্যালু দেয়া আছে, কোশ্চেনে ভ্যালু দেয়া থাকতে পারে, নাও দেয়া থাকতে পারে। যদি না দেয়া থাকে ভ্যালু, তাহলে হচ্ছে আমরা এই ইকুয়েশন ধরে ভ্যালু বসাই নেব। সবাই ক্লিয়ার এটুকু? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করলাম, এই যে এখানে এটাই বলে দেওয়া আছে, আমরা ছোট ছোট ভাগে ভেঙে নিলাম 8টা ভাগে, এবং তার জন্য আমরা হচ্ছে কতগুলো ভ্যালু বসালাম। এটা হচ্ছে একদম ডেসিমাল ভ্যালু, আমরা রিয়েল লাইফে রিয়েল ওয়ার্ল্ডে যে ভ্যালুগুলো ইউজ করি 0 থেকে 7 পর্যন্ত। তো এই যে ভ্যালুগুলো বসালাম, থার্ড স্টেপটা হচ্ছে এনকোডিং। এনকোডিং তোমরা ডিএলডি-তে যা করে আসছো, এনকোডিং এখানে তাই। আমরা জাস্ট 0 থেকে 7 পর্যন্ত যে ভ্যালুগুলো পাইছি, এগুলোর এগেইনস্টে আমরা এখন বাইনারি বিট, এগুলোর সাথে আমরা বাইনারি বিটকে ম্যাপিং করব। তো আমরা যেহেতু 8 নিছি, আমি যদি আমার স্লাইডটার দিকে একটু আগে আমরা যেটা নিছি সেটা হচ্ছে 8 নিছিলাম, 2 টু দি পাওয়ার 3, তাই না? তো 2 টু দি পাওয়ার 3 মানে n এর ভ্যালু, স্মল n এর ভ্যালু আমাদের হচ্ছে 3, তার মানে আমরা 3টা করে বিটে কনভার্ট করব। যদি আমরা n এর ভ্যালু 4 নিতাম, মানে 16টা ভাগে ভাগ করতাম, তাহলে এখানে 4টা করে বিট নিতাম, ঠিক আছে? তাহলে আমরা 0 এর এগেইনস্টে 3টা বিট লিখবো, 1 এর এগেইনস্টে 3টা বিট, এইভাবে 7 এর এগেইনস্টে 3টা বিট। তাহলে এই যে ভ্যালু গুলো পাচ্ছি 0 থেকে 111 পর্যন্ত, এই ভ্যালু গুলোই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা দেখো ইনপুট হিসেবে দিচ্ছিলাম 0 থেকে 10 ভোল্ট একটা ভোল্টেজ, আর আউটপুট হিসেবে আমরা পাচ্ছি 000001010 আপ টু 111। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল বাইনারি আউটপুট। তাহলে যখনই আমাদের এরকম কোনো সার্কিট থাকবে যেটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট করবে একটা সিগন্যালকে, সেখানে আমরা ইনপুট হিসেবে ভোল্টেজ দিব এবং আউটপুট হিসেবে এরকম কতগুলো বাইনারি বা ডিসক্রিট আউটপুট। এই হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু হচ্ছে ইউজেস দেওয়া আছে, যে এডিসি হচ্ছে সিগনিফিকেন্স, যে আমরা কোথায় কোথায় এডিসি ইউজ করতে পারি। এডিসি হচ্ছে ডেটা ট্রান্সফার, অবশ্যই তো ডেটা ট্রান্সফার ইউজ হবে, যেমন হচ্ছে আমরা ওভার ইন্টারনেট বা ওভার ফোন যে হচ্ছে সিগন্যাল গুলো পাঠাই বা কথা বলি, এগুলো হচ্ছে এগুলোতে এডিসি হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়। ইনফরমেশন কম্প্রেস করার জন্য বা ইনফরমেশন হোল্ড করার জন্য হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল ইউজ করা হয়। আবার হচ্ছে যদি সিগন্যালের সাথে আমরা ডেটা স্টোরেজে লিংক আপ করতে যাই,
তাহলেও আমরা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে খুবই ছোট্ট একটা স্লাইড অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এখান থেকেও আইদার তোমাদের যে এনকোডিং কোয়ান্টাইজিং এগুলো এক্সপ্লেনেশনের রিটেন টাইপের কোশ্চেন আসতে পারে, আবার হচ্ছে ট্রু ফলস মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো আজকের ক্লাসের টপিক এটাই। হ্যাঁ, নেক্সট দিন আমরা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সার্কিটটা শুরু করব। আর কোনো কোশ্চেন থাকবে? ম্যাম স্লাইডটা আপলোড দিয়ে দিন। স্লাইডের সাথে ওই যে গত ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দুইটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন? জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। বলো। আসসালামু আলাইকুম। Thank you সবাই।